আমন্ত্রণ চ্যানেল 24 এর দুপুর 1টার খবরে। শুনছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটি সংবাদ শিরোনাম। আপনাদের সাথে আছি আমি জান্নাতুল সাদিয়া। 5 আগস্ট চানখারপুলে 6 জনকে হত্যার অভিযোগে ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ 8 জন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ট্রাইব্যুনালে প্রথম আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন। বিষয়টি নিশ্চিত করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী MH তামিম। এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে বিচার কাজ শুরু হবে জুলাই গণহত্যার। সকালে আশুলিয়ায় 6 মরদেহ পোড়ানোর 7 আসামি ও চানখারপুলে শিক্ষার্থী আনাস সহ 6 জনকে হত্যার ঘটনায় গ্রেফতার 4 আসামিকে ট্রাইব্যুনালে আনা হয়। এর আগে গত 21 এপ্রিল চানখারপুলের ঘটনায় 8 জনকে আসামি করে চিফ প্রসিকিউটরের কাছে তদন্ত প্রতিবেদন দাখিল করে তদন্ত সংস্থা। এছাড়া জুলাই আগস্ট ছাত্র জনতার আন্দোলন চলাকালে গণহত্যার আশুলিয়ায় মরদেহ পোড়ানোর মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের কথা থাকলেও ফরেনসিক শেষ না হওয়ায় 1 মাস সময় চেয়েছে তদন্ত সংস্থা। আবেদনের প্রেক্ষিতে 1 মাস সময় বেঁধে দিয়েছেন ট্রাইব্যুনাল। এদিকে আদালত অবমাননায় শেখ হাসিনাকে হাজির হতে 2টি পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন ট্রাইব্যুনাল। বিজ্ঞপ্তি প্রকাশের 1 সপ্তাহের মধ্যে শেখ হাসিনাকে হাজির হওয়ার নির্দেশ। আমাদের এই আইন অনুযায়ী এই ফরমাল চার্জটি ট্রাইব্যুনালের কাছে যদি স্যাটিসফ্যাক্টরি মনে হয় তাহলে ওনারা এটিকে আমলে গ্রহণ করবেন এবং যে সকল আসামিরা উপস্থিত আছেন তাদেরকে একটি করে এই কপি প্রদান করার জন্য বলে দিবেন। আর যারা উপস্থিত নাই তারা যে ইচ্ছাকৃতভাবে পলাতক আছে এটি যদি ট্রাইব্যুনালের কাছে প্রতীয়মান হয় এবং সে মর্মে রিপোর্ট আসে তবে তাদের জন্য প্রত্যেকের জন্য স্টেট ডিফেন্স কাউন্সিল মানে রাষ্ট্র নিয়োজিত আইনজীবী প্রদান করা হবে। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। জাতীয় ঐকমত্য গঠনে শুধু রাজনৈতিক দলের সাথে বৈঠক যথেষ্ট নয়, নাগরিক সমাজের সাথেও আলোচনার দরকার রয়েছে বলেন নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রম অগ্রগতির সুযোগ নেই। সকালে সুশীল সমাজের সাথে বৈঠকে একথা বলেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। এ সময় তিনি জানান, এখন পর্যন্ত 33টি রাজনৈতিক দলের সাথে আলোচনা হয়েছে। যেসব বিষয়ে ঐকমত্য হবে না সেগুলো প্রকাশ করা হবে। রাজনৈতিক দলগুলো রাজনৈতিক আদর্শিক অবস্থানের কারণে নিঃসন্দেহে মতপার্থক্য থাকবে, সব বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠা করা সম্ভব হবে না। আমাদের লক্ষ্য হচ্ছে একটি জাতীয় সনদ তৈরি করা, যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে এক ধরনের ঐকমত্য প্রতিষ্ঠিত হবে। এর বাইরে যেগুলো থাকবে আমরা সেটা জনগণকে অবহিত করব যে এসব বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠা করা যায়নি। সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ 2025 এর খসড়া অনুমোদনের প্রতিবাদে সচিবালয়ের ভেতরে বিক্ষোভ মিছিল করছেন বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদ। নিবর্তনমূলক ও কালাকানুন আখ্যায়িত করে এ অধ্যাদেশ প্রত্যাহারের দাবি জানিয়েছে সংগঠনটি। রোববার সকাল থেকে এই প্রতিবাদ কর্মসূচি পালন করা হচ্ছে। বন্ধ করে দেওয়া হয়েছে সচিবালয়ে প্রবেশের প্রধান ফটক। এর আগে গত বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে সরকারি চাকরি আইন 2018 সংশোধন করে সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ 2025 এর খসড়া অনুমোদন দেওয়া হয়। আন্দোলনকারীদের অভিযোগ, নতুন আইনের মাধ্যমে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে সহজেই শাস্তি এমনকি চাকরি থেকে বরখাস্ত করার সুযোগ তৈরি করা হয়েছে। 5 দিন অনুপস্থিত থাকার একটা শাস্তি আছে, 3 দিনের একটা শাস্তি আছে, সেটা করবে। চাকরিচ্যুত তো করতে পারে না। চাকরিচ্যুত হচ্ছে সর্বশেষ শাস্তি। হঠাৎ করে বলবে 7 দিন পরে নোটিশ দিয়ে দিবে আমাদের চাকরি নাই, এগুলো তো আমরা হতে দেব না। আমরা 1 ঘন্টায় আন্দোলন প্রত্যাহার করে চলে যাব যদি উনি ঘোষণা দেয় এই আইন হবে না। সচিবালয়ের সামনে থেকে বিক্ষোভ নিয়ে আরো জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী ইমদাদ হক। ইমদাদ, যারা বিক্ষোভ করছেন তাদের দাবি দেওয়া কি, তারা কি বলছেন বিস্তারিত জানাবেন। গত বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে সরকারি কর্মচারী আইন সংশোধন করা হয়, যেখানে নতুন বিধিতে সংযুক্ত করা হয় যে শৃঙ্খলা বিধি অর্থাৎ সরকারি চাকরির যে বিধান রয়েছে সেটা যদি কেউ লঙ্ঘন করেন তবে তার বিরুদ্ধে সরাসরি ব্যবস্থা নিতে পারবে সরকার। বলা হয় যে 20 কর্মদিবসের মধ্যে তাদেরকে সরাসরি চাকরি থেকে বহিষ্কার করা সহ অন্যান্য পদক্ষেপ নিতে পারবে। এইরকম আইন অনুমোদনের পর থেকে কর্মকর্তা কর্মচারী যারা রয়েছেন, বিশেষ করে 10ম থেকে শুরু করে 20তম গ্রেডে যেসব কর্মকর্তা কর্মচারী, তাদের ক্ষোভের মাত্রাটা বেশি যে এই ধরনের আইন
পাশের মধ্য দিয়ে তাদের সাংবিধানিক অধিকারটা বিনষ্ট করা হয়েছে। তারা বলছেন যে অন্যায় হলে সেখানে তাদেরকে আত্মপক্ষ সমর্থনের একটা সুযোগ দেওয়া উচিত, বরাবর সেটাই করা হয়ে আসছে, কিন্তু নতুন আইনে সেটা থাকছে না। এর ফলে তারা এটার প্রতিবাদ করছেন। তারা জনপ্রশাসন সচিব, আইন উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে দেখা করেছেন। তারা আন্দোলনকারীদের জানিয়েছেন যে এ বিষয়ে তারা কিছু জানেন না। এর ফলে আন্দোলনকারীদের মধ্যে বড় ধরনের একটা ধূম্রজাল তৈরি হয়েছে যে কোথা থেকে কি হচ্ছে আসলে, যেটা দিয়ে বৃহৎ একটা জনগোষ্ঠী যারা সরকারি চাকরিতে নিয়োজিত তাদের স্বার্থ যে লঙ্ঘন করা হচ্ছে, তাহলে এর পেছনে কারা, এই প্রশ্নটা তারা তুলছেন। সচিবালয়ে আরও একটা ঘটনা ঘটেছে। কয়েকদিন আগে বৈষম্য বিরোধী সচিবালয় ঐক্য ফোরাম একটা ফ্যাসিস্ট অর্থাৎ আওয়ামী আমলে সুবিধাভোগী যেসব কর্মকর্তা ছিলেন তাদের একটা তালিকা তৈরি করেছেন। তারাও আজকে জনপ্রশাসন মন্ত্রণালয় সেই সাথে হচ্ছে মন্ত্রিপরিষদ বিভাগের সামনে একটা অবস্থান কর্মসূচি পালন করছেন। বলছেন যে সেই সময়ে যারা ছিলেন তাদের কয়েকজন এখনও এই সরকারের আমলে ভালো অবস্থান নিয়ে চাকরি করছেন, তাদের মধ্য থেকে কাউকে কাউকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। বিগত সরকারের সময়ে তারা যে ধরনের কাজ করেছেন সেটা পর্যালোচনা করে অবিলম্বে চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করতে হবে, না হলে এই সরকারের কর্মকাণ্ডে তারা বাধা তৈরি করছেন। এই দাবিতেও ভিন্ন আরও একটি আন্দোলন চলছে। সব মিলে বলা যায় যে আজকে সচিবালয় উত্তাল। এখানে যারা 10ম থেকে 20তম গ্রেডের কর্মকর্তা কর্মচারী আছেন তারা আন্দোলন করছেন, স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। ইমদাদ, ধন্যবাদ আপনাকে। সচিবালয়ের সামনে থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী ইমদাদ হক। দর্শক, এবারে জানাবো 2025-26 বাজেটের খবর। দায়িত্ব নেয়ার পর বাজেটের কোনো সংশোধন ছাড়াই অন্তর্বর্তী সরকারকে পার করতে হচ্ছে বছরের বাকি সময়, যেখানে বড় চ্যালেঞ্জ অর্থনীতির ক্ষতবিক্ষত সব সূচক। নতুন বাংলাদেশের প্রত্যাশা ছিল জনকল্যাণমুখী বাজেট প্রণয়নে গুরুত্ব পাবে আর্থিক খাত সংস্কারের নানা সুপারিশ। বাস্তবতা হলো নতুন বাজেটে উপেক্ষিত সংস্কারের পরামর্শ রয়ে গেছে পুরনো সেই ধাঁচি। ইমদাদ হকের রিপোর্ট। অন্তর্বর্তী সরকার ও সংস্কার, এই দুই শব্দ যেন একে অপরের পরিপূরক। তবে এই শব্দ যতটা সম্ভাবনা জাগিয়েছে গেল 9 মাসে, ঠিক ততটা স্বস্তি দেয়নি বাস্তবায়নের বিচারে, যার বড় উদাহরণ হিসেবে সামনে এসেছে সাম্প্রতিক রাজস্ব খাতে নেয়া উদ্যোগ। আওয়ামী সরকারের পতনের পর উত্তরাধিকার সূত্রে পাওয়া অর্থনৈতিক সংকট নিয়ে যাত্রা শুরুর পর গঠন করা হয় শ্বেতপত্র, ব্যাংক ও পুঁজিবাজার টাস্কফোর্স সহ বেশ কয়েকটি কমিশন, নিজস্ব অবস্থান থেকে যারা প্রতিবেদনও জমা দেয় নির্দিষ্ট সময়ে। কিন্তু সেসবের বিপরীতে নেওয়া হয়নি বাস্তবায়নের কোনো উদ্যোগ। তাই আসছে বাজেটে কঠিন হচ্ছে নতুন কিছু প্রত্যাশার। পুরো পৃথিবীতে বাংলাদেশ হচ্ছে one of the most challenging places to do business. স্পেশালি যারা স্টার্টআপস, যারা ইয়াঙ্গার, মানে যারা ছোট কোম্পানিজ, ওদের বাংলাদেশ মার্কেটে পেনিট্রেট করা অনেক ডিফিকাল্ট বিকজ অফ রেগুলেশন, বিউরোক্রেসি, অনেক পেপার ওয়ার্ক, অনেক বড় লিড টাইম। এটার কারণে অনেকজন ফর্মালি বিজনেস শুরুই করতে পারে না। প্রতি বছর রেওয়াজ থাকলেও এবার ঘোষণা করা হয়নি চলতি অর্থ বছরের সংশোধিত বাজেট, ফলে অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে সংশ্লিষ্ট সব সূচক। অন্যদিকে পাহাড় সম সব চ্যালেঞ্জ নিয়ে ঘোষণা করতে হচ্ছে এবারের বাজেট, যেখানে রয়ে গেছে জুলাই অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশ সংস্কারের প্রয়োজনীয় পদক্ষেপের অনুপস্থিতি। অর্থ পাচার বাদে বেশিরভাগ ক্ষেত্রেই তৈরি হয়নি সংস্কারের আনুষ্ঠানিক রোডম্যাপ। আলোর মুখ দেখেনি ব্যাংকিং কমিশন গঠনের পদক্ষেপ। নতুনত্ব আনার জন্য একটা ফোরামের কথা বলা হয়েছিল, যেটা মানে পার্মানেন্টলি এনগেজ থাকবে, শুধু বাজেট প্রণয়নে না, পরবর্তীকালে বাজেট মনিটরিং এবং বাস্তবায়নের ক্ষেত্রেও ওই ধরনের কোনো নতুন উদ্যোগ বাজেট প্রিপারেশনের ক্ষেত্রে আমরা কিন্তু এই নতুন নেতৃত্ব থেকে দেখি নাই। তারা ওই আগের মডেলেই বাজেট করতে যাচ্ছেন। টেকসই অর্থনীতির ক্ষেত্রে ভরসা করতে হচ্ছে পুরনো গঁদবাঁধা কাঠামোতে, ফলে অনিশ্চয়তায় পড়তে পারে প্রবৃদ্ধি, বিনিয়োগ সহ নানা উদ্যোগ। ইমদাদ হক, চ্যানেল 24, ঢাকা। জাতীয় কবির 126তম জন্মজয়ন্তী আজ। তার জীবনের এক অবিচ্ছেদ্য অংশ জুড়ে রয়েছে কুমিল্লা। প্রতি বছর কবির জন্ম ও মৃত্যু বার্ষিকীতে স্মৃতি রক্ষায় নজরুল প্রেমীদের প্রতিশ্রুতি ও তৎপরতা দেখা দিলেও পরে কবির স্মৃতিচিহ্ন রক্ষায় নেওয়া হয় না কোনো কার্যকর পদক্ষেপ। নামমাত্র কার্যক্রম আর লোকবল সংকটে নিস্তব্ধ কুমিল্লা নজরুল ইনস্টিটিউট।
আমি চিরতরে দূরে চলে যাব, তবু আমারে দেব না ভুলিতে। কাজী নজরুল ইসলামের এই চয়নটুকু চিরভাস্বর হয়ে আছে কুমিল্লাবাসীর হৃদয়ে। সেখানকার মাটি ও মানুষের সঙ্গে বিদ্রোহী কবির রয়েছে অটুট বন্ধন। অথচ সংরক্ষণ আর বেদখলে কবির অনেক স্মৃতি এখন হারিয়ে যেতে বসেছে। জেলায় নজরুল ইনস্টিটিউটটির কার্যক্রম শুরুর এক যুগ পেরিয়ে গেলেও নেই গবেষণা ও গ্রন্থাগার। দর্শনার্থীদের অভিযোগ, জাদুঘরে নজরুল সহ গুণীজনদের ছবি থাকলেও নেই পরিচিতি বা বর্ণনা। এখানে একটা জাদুঘর আছে যেটা আমরা ব্যবহার করতে পারছি না, কারণ হচ্ছে সেটা বন্ধ থাকে, কোনো লোক নেই। আমাদের বিভিন্ন শিল্পী, পুরানো শিল্পী, বাট এদের যদি একটা ছোট্ট একটা দেওয়া হয়, যে এদের পরিচিতি দেওয়া হয়, শুধু নাম লিখে এরা খালাস। পরিকল্পনার অভাব আছে এখানে, সিরিয়াসনেস নাই, তো এটা নিয়ে ভাবার জায়গা নেই, ভাববার লোক নাই যাতে সুন্দর করে করার মতো। এটা নিয়ে কাউকে নিয়ে বসেও না, আর আমরাও জানি না আর আর্কাইভে কি হচ্ছে, আর্কাইভে কি আছে। নজরুল কুমিল্লাকে কতটুকু আলোকিত করেছেন, আর কুমিল্লা নজরুলকে কতটুকু দিতে পেরেছে, গড়ে তুলেছে, সেই সংক্রান্ত ব্যাপারে সেই সুযোগ যেন সৃষ্টি করে দেয়। লাইব্রেরিতে 4000 বই থাকলেও অনেকেরই তা জানা নেই। জনবল সংকটে জাদুঘর বন্ধ রাখার বিষয়টি স্বীকার করে শিগগিরই ব্যবস্থা নেওয়ার কথা জানান প্রতিষ্ঠানটির সহকারী পরিচালক। 2টা লাইব্রেরির কক্ষ আছে যেখানে আমাদের অসংখ্য লোককে আমরা বসার ব্যবস্থা করে দিতে পারি। স্থানীয়ভাবে যদি কোনো আমরা পাণ্ডুলিপি পাই, সেক্ষেত্রে আমরা ঢাকায় কথা বলে সেটা পাণ্ডুলিপি রিভিউয়ার কমিটি আছে, রিভিউয়ারের মাধ্যমে আসলে যখন গ্রহণযোগ্য হবে ওইভাবে আসলে প্রকাশনের ব্যবস্থাটা করে দেওয়া যাবে। ইনস্টিটিউটটি যেন প্রাণবন্ত এক চর্চা কেন্দ্রের রূপ নেয়, এমন প্রত্যাশা নজরুল প্রেমীদের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর, সাথে থাকুন। বিরতির পর আবারও ফিরলাম দুপুর 1টার খবরে। বিপিসির দাবি পূরণের আশ্বাসে সারা দেশে পেট্রোল পাম্প ও ট্যাঙ্ক লরি মালিক ঐক্য পরিষদের কর্মবিরতি স্থগিত করা হয়েছে। এর আগে তেল বিক্রির কমিশন ন্যূনতম 7% করা সহ 10 দফা দাবিতে সারা দেশে ধর্মঘট করে বাংলাদেশ পেট্রোল পাম্প ও ট্যাঙ্ক লরি মালিক ঐক্য পরিষদ। সকাল 6টা থেকে দুপুর 2টা পর্যন্ত পেট্রোল পাম্প ও ডিপো থেকে তেল উত্তোলন এবং পরিবহন বন্ধ থাকার ঘোষণা দেওয়া হয়। কর্মসূচি হিসেবে সিরাজগঞ্জের শাহজাদপুরের বাঘাবাড়ি অয়েল ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ থাকে। ধর্মঘট পালন হয় রাজধানীতেও। রাজধানীর বনানীতে রেডিমিক্স বহনকারী ট্রাকের চাপায় 2 মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল 9টার দিকে 2 মোটরসাইকেলে থাকা 2 চালককে চাপা দেয় এবিসি কোম্পানির সিমেন্ট রেডিমিক্স গাড়ি। ঘটনাস্থলেই তারা নিহত হন। নিহতদের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘাতক গাড়িটিকে আটক করেছে বনানী থানা পুলিশ, তবে পালিয়ে গেছে চালক। শ্বাসনালীতে খাবার আটকে ভয়ানক পরিস্থিতির শিকার হন অনেকেই। বিশেষ করে লিচু ও জামের মৌসুমে অসাবধানতায় শিশুদের মৃত্যুও হতে পারে। বিস্তারিত রনক মাহমুদ সৌরভের রিপোর্টে। বৈশাখ পেরিয়ে জ্যৈষ্ঠ, চলছে মৌসুমি ফলের উৎসব। এই সময় শিশুদের সবচেয়ে বেশি আকর্ষণ থাকে লিচুতে। তেমনি 6 বছরের রুশাইত রাব্বি আদ্রিস বাবার সাথে কারণ বাজার এসেছে লিচু কিনতে। আমার লিচু অনেক পছন্দ, আমি লিচু কিনতে এসেছি। লিচু আমাদের খুব সবার প্রিয় ফল, কিন্তু অ্যাট দ্য সেম টাইম লিচু আমাদের দুঃখের কারণও হয়ে দাঁড়ায়। কিন্তু রসালো এই ফলের স্বাদ নিতে গিয়ে হরহামেশাই ঘটছে বড় বিপত্তি। গণমাধ্যমের খবর অনুযায়ী চলতি বছর গলায় লিচুর বিচি আটকে প্রাণ হারিয়েছে 8 শিশু, আর গেল বছর 12 জন। বিশেষজ্ঞের পরামর্শ, শ্বাসনালীতে কিছু আটকে গেলে তাৎক্ষণিক কৌশল প্রয়োগ ও দ্রুত হাসপাতালে নেয়ার করতে হয়। বাচ্চা শিশু যদি হয় সেক্ষেত্রে আপনি বাচ্চাটাকে যদি পাটাতে ধরে মাথাটাকে নিচু করে দিয়ে পেটের মধ্যে যদি আপনি এইভাবে চাপ দেন, হঠাৎ চাপ দিলে অ্যাবডোমিনাল প্রেশার, পেটের যে প্রেশার আছে সেটা যখন বাড়বে তখন এটা ডায়াফ্রামের মাধ্যমে
লাংসের মাধ্যমে শ্বাসনালীর মধ্যে একটা প্রেশার তৈরি করবে। সেই প্রেশারের কারণে এটা উপরে বের হয়ে চলে আসে। পরিসংখ্যান বলছে গলায় খাবার বা অন্য কিছু আটকে প্রতি বছর সারা বিশ্বে মারা যায় প্রায় 1 কোটি মানুষ। যখন গলায় কিছু আটকে যাবে সে এমনি বাক প্রতিবন্ধী হয়ে যাবে, সে আওয়াজ করবে বা তার খারাপ লাগছে, বমি বমি ভাব আসবে, এগুলো আসবে। মা বাবার এটা বোঝা উচিত এবং সেইভাবে তো একটা ব্যবস্থা করা উচিত। কিছু ব্যবস্থা আছে যে হাসপাতালে খুব তাড়াতাড়ি নিতে হবে, এটা 9-10 মিনিটের বেশি সময় পাওয়া যায় না। এমন পরিস্থিতি এড়াতে অভিভাবকদের সচেতন থাকার বিকল্প দেখছেন না এই গবেষক। স্কাউটিং এর মধ্যে জিনিসটা। রনক মাহমুদ সৌরভ, চ্যানেল 24, ঢাকা।